নমস্কার। আরণ্যক উপন্যাসের ২২তম পাঠের পর্বে রইল নকছেদি ভকতের পরিবারের সঙ্গে লেখকের কথোপকথন এবং জঙ্গলের মধ্যে অদ্ভুত স্তম্ভের ঘটনার কথা। একদিন বেড়াইয়া ফিরিবার সময় আমি আমার পরিচিত সেই নকছেদি ভকতের খুপড়িতে দেখা করিতে গেলাম। সন্ধ্যার বেশি দেরি নাই। দিগন্তব্যাপী ফুলকিয়া বৈহারের পশ্চিম প্রান্তে একেবারে সবুজ বনরেখার মধ্যে ডুবিয়া টকটকে রাঙা প্রকাণ্ড বড় সূর্যটা অস্ত যাইতেছে। এখানকার এই সূর্যাস্তগুলি বিশেষত এই শীতকালে এত অদ্ভুত সুন্দর যে এই সময় মাঝে মাঝে আমি মহালেখারূপের পাহাড়ের সূর্যাস্তের কিছু পূর্বে উঠিয়া বিস্ময়জনক দৃশ্যের প্রতীক্ষা করি। নকছেদি তাড়াতাড়ি উঠিয়া কপালে হাত দিয়া আমায় সেলাম করিল, বলিল, ও মঞ্চি, বাবুজিকে বসবার একটা কিছু পেতে দে। নকছেদির খুপড়িতে একজন প্রৌঢ়া স্ত্রীলোক আছে। সে যে নকছেদির স্ত্রী তাহা অনুমান করা কিছু শক্ত নয়, কিন্তু সে প্রায়ই বাহিরের কাজকর্ম অর্থাৎ কাঠ ভাঙা, কাঠ কাটা, দূরবর্তী ভীমদাসটোলার পাতকুয়া হইতে জল আনা ইত্যাদি লইয়া থাকে। মঞ্চি সেই মেয়েটি যে আমাকে বুনো হাতির গল্প বলিয়াছিল। সে আসিয়া শুষ্ক কাশের ডাঁটায় বোনা একটানা চেটাই পাতিয়া দিল। তার সেই দক্ষিণ বিহারের দেহাতি ছিকাছিকি বুলির সুন্দর টানের সঙ্গে মাথা দুলাইয়া হাসিতে হাসিতে বলিল, কেমন দেখলেন বাবুজি বৈহারের মেলা? বলেছিলাম না কত নাচ তামাশা আমোদ হবে, কত জিনিস আসবে, দেখলেন তো? অনেক দিন আসেননি বাবুজি, বসুন, আমরা যে শিগগিরই চলে যাচ্ছি। ওদের খুপড়ির দোরের কাছে লম্বা আধশুকনো ঘাসের উপর চেটাই পাতিয়া বসিলাম, যাহাতে সূর্যাস্তটা ঠিক সামনাসামনি দেখিতে পাই। চারিদিকের জঙ্গলের গায়ে একটা মৃদু রাঙা আভা পড়িয়াছে, একটা অবর্ণনীয় শান্তি ও নীরবতা বিশাল বৈহার জুড়িয়া। মঞ্চির কথার উত্তর দিতে বোধহয় একটু দেরি হইল। সে আবার কি একটা প্রশ্ন করিল, কিন্তু ওর ছিকাছিকি বুলি আমি খুব ভালো বুঝি না। কি বলিল না বুঝিতে পারিয়া অন্য একটা প্রশ্ন দ্বারা সেটা চাপা দিবার জন্য বলিলাম, তোমরা কালই যাবে? হ্যাঁ বাবুজি। কোথায় যাবে? পূর্ণিয়া কিশনগঞ্জ অঞ্চলে যাব। পরে বলিল, নাচ তামাশা কেমন দেখলেন বাবু? বেশ ভালো ভালো লোক গাইয়ে এবার এসেছিল। একদিন ঝল্লুটোলায় বড় বকাইন গাছের তলায় একটা লোক মুখে ঢোলক বাজিয়েছিল, শুনেছিলেন? কি চমৎকার বাবুজি! দেখিলাম মঞ্চি নিতান্তই বালিকার মতোই নাচ তামাশায় আনন্দ পায়। এবার কত রকম কি দেখিয়াছে মহা উৎসাহে ও খুশির সুরে তাহারই বর্ণনা করিতে বসিয়া গেল। নকছেদি বলিল, নে নে বাবুজি কলকাতায় থাকেন, তোর চেয়ে অনেক কিছু দেখেছেন। ও এসব বড় ভালোবাসে বাবুজি, ওরই জন্যে আমরা এতদিন এখানে রয়ে গেলাম। ও বললে, না দাঁড়াও, খামারের নাচ তামাশা লোকজন দেখে তবে যাব, বড্ড ছেলে মানুষ এখনো। মঞ্চি যে নকছেদির কে হয় তা এতদিন জিজ্ঞাসা করি নাই, যদিও ভাবিতাম বৃদ্ধের মেয়েই হইবে। আজ ওর কথায় আমার আর কোনো সন্দেহ রহিল না। বলিলাম, তোমার মেয়ের বিয়ে দিয়েছ কোথাও? নকছেদি আশ্চর্য হইয়া বলিল, আমার মেয়ে? কোথায় আমার মেয়ে হুজুর? কেন, এই মঞ্চি তোমার মেয়ে নয়? আমার কথায় সকলের আগে খিলখিল করিয়া হাসিয়া উঠিল মঞ্চি। নকছেদির প্রৌঢ়া স্ত্রীও মুখে আঁচল চাপা দিয়া খুপড়ির ভিতর ঢুকিল। নকছেদি অপমানিত হওয়ার সুরে বলিল, মেয়ে কি হুজুর? ও যে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। বলিলাম, ও। অতঃপর খানিকক্ষণ সবাই চুপচাপ। আমি তো এমন অপ্রতিভ হইয়া পড়িলাম যে কথা খুঁজিয়া পাই না। মঞ্চি বলিল, আগুন করে দি, বড্ড শীত। শীত সত্যই বড় বেশি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন হিমালয় পাহাড় নামিয়ে আসে। পূর্ব আকাশের নিচের দিকটা সূর্যাস্তের আভায় রাঙা, উপরটা কৃষ্ণাভ নীল। খুপড়ি হইতে কিছু দূরে একটা শুকনো কাশ ঝাড়ে
মঞ্চি আগুন লাগাইয়া দিতে 10-12 ফুট দীর্ঘ ঘাস দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। আমরা জ্বলন্ত কাশঝোপের কাছে গিয়া বসিলাম। নখছেদি বলিল, বাবুজি, এখনও ও ছেলে মানুষ আছে, ওর জিনিসপত্র কেনার দিকে বেজায় ঝোঁক। ধরুন, এবার প্রায় 8-10 মণ সর্ষে মজুরি পাওয়া গিয়েছিল, তার মধ্যে 3 মণ ও খরচ করে ফেলেছে শখের জিনিসপত্র কেনবার জন্যে। আমি বললাম, গতর খাটানো মজুরির মাল দিয়ে তুই ওসব কেন কিনিস? তা মেয়ে মানুষ শোনে না, কাঁদে, চোখের জল ফেলে। বলি, তবে কেন? মনে ভাবিলাম, তরুণী স্ত্রীর বৃদ্ধ স্বামী, না বলিয়াই বা আর কি উপায় ছিল। মঞ্চি বলিল, কেন? তোমায় তো বলেছি, গম কাটানোর সময় যখন মেলা হবে তখন আর কিছু কিনব না, ভালো জিনিসগুলো সস্তায় পাওয়া গেল। নখছেদি রাগিয়া বলিল, সস্তা? বোকা মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে কে দোকানদার আর ফিরিওয়ালা। সস্তা 5 সের সর্ষে নিয়ে একখানা চিরুনি দিয়েছে। বাবুজি, আর বছর 83 রতনগঞ্জের গমের খামারে। মঞ্চি বলিল, আচ্ছা বাবুজি, নিয়ে আসছি জিনিসগুলো, আপনি বিচার করে বলুন সস্তা কিনা। কথা শেষ করিয়াই মঞ্চি খুপড়ির দিকে ছুটিল এবং কাশ ডাঁটায় বোনা ডালা আঁটা একটা ঝাঁপি হাতে করিয়া ফিরিল। তারপর সে ডালা তুলিয়া ঝাঁপির ভিতর হইতে জিনিসগুলি একে একে বাহির করিয়া আমার সামনে সাজাইয়া রাখিতে লাগিল। এই দেখুন কত বড় কাঁকই, 5 সের সর্ষের কমে এমনিতর কাঁকই হয়। দেখেছেন কেমন চমৎকার রং, শৌখিন জিনিস না? আর এই দেখুন একখানা সাবান, দেখুন কেমন গন্ধ। এও নিয়েছে 5 সের সর্ষে। সস্তা কিনা বলুন বাবুজি। সস্তা মনে করিতে পারিলাম কই, এমন একখানা বাজে সাবানের দাম কলিকাতার বাজারে 1 আনার বেশি নয়। 5 সের সর্ষের দাম নয়ালির মুখেও অন্তত 7.5 আনা। এই সরলা বন্য মেয়েরা জিনিসপত্রের দাম জানে না, খুবই সহজ এদের ঠকানো। মঞ্চি আরও অনেক জিনিস দেখাইল। আহ্লাদের সহিত একবার এটা দেখায়, একবার ওটা দেখায়। মাথায় কাঁটা, ঝুটো পাথরের আংটি, চীনামাটির পুতুল, এনামেলের ছোট ডিশ, খানিকটা চওড়া লাল ফিতে, এই সব জিনিস। দেখিলাম মেয়েদের প্রিয় জিনিসের তালিকা সব দেশেই, সব সমাজেই অনেকটা এক। বন্য মেয়ে মঞ্চি ও তার শিক্ষিতা ভগ্নীর মধ্যে বেশি তফাৎ নাই। জিনিসপত্র সংগ্রহ ও অধিকার করার প্রবৃত্তি উভয়েরই প্রকৃতি দত্ত। বুড়ো নখছেদি রাগিলে কি হইবে? কিন্তু সবচেয়ে ভালো জিনিসটি মঞ্চি সর্বশেষে দেখাইবে বলিয়া চাপিয়া রাখিয়া দিয়েছে, তাহা কি তখন জানি? এইবার সে গর্বমিশ্রিত আনন্দের ও আগ্রহের সহিত সেটা বাহির করিয়া আমার সামনে মেলিয়া ধরিল। একছড়া নীল ও হলদে হিংলাজের মালা। সত্যি কি খুশি ও গর্বের হাসি দেখিলাম ওর মুখে। ওর সভ্য বোনেদের মতো ও মনের ভাব গোপন করিতে তো শেখে নাই। একটি অনাবিল নির্ভেজাল নারী আত্মা ওর এইসব সামান্য জিনিসের অধিকারের উচ্ছ্বসিত আনন্দের ভিতর দিয়া আত্মপ্রকাশ করিতেছে। নারী মনের এমন স্বচ্ছ প্রকাশ দেখিবার সুযোগ আমাদের সভ্য সমাজে বড় একটা ঘটে না। বলুন দেখি কেমন জিনিস? চমৎকার। কত দাম হতে পারে এর বাবুজি? কলকাতায় আপনারা পরেন তো? কলিকাতায় আমি হিংলাজের মালা পরি না, আমরা কেহই পরি না, তবুও আমার মনে হইল ইহার দাম খুব বেশি হইলেও 6 আনার বেশি নয়। বলিলাম, কত নিয়েছে বলো না? 17 সের সর্ষে নিয়েছে, জিতিনি। বলিয়া লাভ কি, যে সে ভীষণ ঠকিয়াছে, এসব জায়গায় এরকম হইবেই। কেন মিথ্যা আমি নখছেদির কাছে বকুনি খাওয়াইয়া ওর মনের এ অপূর্ব আহ্লাদ নষ্ট করিতে যাইব? আমারই অনভিজ্ঞতার ফলে এবছর এমন হইতে পারিয়াছে। আমার উচিত ছিল ফিরিওয়ালাদের জিনিসপত্রের দরের উপর কড়া নজর রাখা। আমি কিন্তু নতুন লোক এখানে, কি করিয়া জানিব এই দেশের ব্যাপার? ফসল মারিবার সময় মেলা হয়, তাহাই তো জানিতাম না। আগামী বৎসর যাহাতে এমন ধারা না ঘটে তাহার ব্যবস্থা করিতে হইবে। পরদিন সকালে নখছেদি তাহার 2 স্ত্রী ও পুত্রকন্যা লইয়া এখান হইতে চলিয়া গেল। যাইবার পূর্বে
আমার খুপড়িতে নখছেদি খাজনা দিতে আসিল, সঙ্গে আসিল মঞ্চি। দেখি মঞ্চি গলায় সেই হিংলাজের মালা ছড়াটি পরিয়া আসিয়াছে। হাসি মুখে বলিল, আবার আসবো ভাদ্র মাসে মকাই কাটতে, তখন থাকবেন তো বাবুজি? আমরা জংলি হর্তুকির আচার করি শ্রাবণ মাসে, আপনার জন্য আনব। মঞ্চিকে বড় ভালো লাগিয়াছিল। চলিয়া গেলে দুঃখিত হইলাম। একাদশ পরিচ্ছেদ। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হইল। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে মাইল 15-20 দূরে একটা বিস্তৃত শাল ও বিড়ির পাতার জঙ্গল সেবার কালেক্টরির নিলামে ডাক হইবে খবর পাওয়া গেল। আমাদের হেড অফিসে তাড়াতাড়ি একটা খবর দিতে তার যোগে আদেশ পাইলাম, বিড়ির পাতার জঙ্গল যেন আমি ডাকিয়া লই। কিন্তু তাহার পূর্বে জঙ্গলটা একবার আমার নিজের চোখে দেখা আবশ্যক। কি আছে না জানিয়া নিলাম ডাকিতে আমি প্রস্তুত নই। এদিকে নিলামের দিনও নিকটবর্তী। তার পাওয়ার পরদিন সকালে রওনা হইলাম। আমার সঙ্গের লোকজন খুব ভোরে বাক্স বিছানা ও জিনিসপত্র মাথায় রওনা হইয়াছিল। মোহনপুরা ফরেস্টের সীমানায় কারো নদী পার হইবার সময় তাহাদের সহিত দেখা হইল। সঙ্গে ছিল আমাদের পাটোয়ারি বনোয়ারিলাল। কারো ক্ষীণকায়া পার্বত্য স্রোতস্বিনী, হাঁটুখানেক জল ঝিরঝির করিয়া উপল রাশির মধ্য দিয়া প্রবাহিত। আমরা দুজনে ঘোড়া হইতে নামিলাম, নয়তো পিছল পাথরের নুড়িতে ঘোড়া পা হরকাইয়া পড়িয়া যাইতে পারে। দু পারে কটা বালির চড়া, সেখানেও ঘোড়ায় চাপা যায় না, হাঁটু পর্যন্ত বালিতে এমনি ডুবিয়া যায়। অপর পাড়ের করারি জমিতে যখন পৌঁছিলাম তখন বেলা 11টা। বনোয়ারি পাটোয়ারি বলিল, এখানে রান্নাবান্না করে নিলে হয় হুজুর, এরপর জল পাওয়া যায় কি না ঠিক নেই। নদীর দুপারেই জনহীন অরণ্যভূমি, তবে বড় জঙ্গল নয়, ছোটখাটো কেঁদ পলাশ ও শালের জঙ্গল, খুব ঘন ও প্রস্তরাকীর্ণ, লোকজনের চিহ্ন কোনো দিকে নাই। আহারাদির কাজ খুব সংক্ষেপে সারিলেও সেখান হইতে রওনা হইতে 1টা বাজিয়া গেল। বেলা যখন যায় তখনও জঙ্গলের কুলকিনারা নাই। আমার মনে হইল আর বেশি দূর অগ্রসর না হইয়া একটা বড় গাছের তলায় আশ্রয় লওয়া ভালো। অবশ্য বনের মধ্যে ইহার পূর্বে 2টি বন্য গ্রাম ছাড়াইয়া আসিয়াছি, একটার নাম কুলপাল, একটার নাম বুরুডি, কিন্তু সে প্রায় বেলা 3টার সময়। তখন যদি জানা থাকিত যে সন্ধ্যার সময়ও জঙ্গল শেষ হইবে না, তাহা হইলে সেখানেই রাত্রি কাটাইবার ব্যবস্থা করা যাইত। বিশেষ করিয়া সন্ধ্যার পূর্বে জঙ্গল বড় ঘন হইয়া আসিল। আগে ছিল ফাঁকা জঙ্গল, এখন যেন ক্রমেই চারিদিক হইতে বড় বড় বনস্পতির দল ভিড় করিয়া সরু সুড়ি পথটা চাপিয়া ধরিতেছে। এখন যেখানে দাঁড়াইয়া আছি সেখানটাতে তো চারিদিকেই বড় বড় গাছ, আকাশ দেখা যায় না, নৈশ অন্ধকার ইতিমধ্যেই ঘনাইয়া আসিয়াছে। এক এক জায়গায় ফাঁকা জঙ্গলের দিকে বনের কি অনুপম শোভা! কি এক ধরনের থোকা থোকা সাদা ফুল সারা বনের মাথা আলো করিয়া ফুটিয়া আছে ছায়া গহন অপরাহ্নের নীল আকাশের তলে। মানুষের চোখের আড়ালে সভ্য জগতের সীমা হইতে বহু দূরে এত সৌন্দর্য কার জন্যে যে সাজানো! বনোয়ারি বলিল, ও বুনো তেওড়ির ফুল, এই সময় জঙ্গলে ফোটে হুজুর, এক রকমের লতা, যেদিকে চোখ যায় সেদিকেই গাছের মাথা, ঝোপের মাথা, ঈষৎ নীলাভ শুভ্র বুনো তেওড়ির ফুল ফুটিয়া আলো করিয়া রহিয়াছে। ঠিক যেন রাশি রাশি পেঁজা নীলাভ কাপাস তুলা কে ছড়াইয়া রাখিয়াছে বনের গাছের মাথায় সর্বত্র। ঘোড়া থামাইয়া মাঝে মাঝে কতক্ষণ ধরিয়া দাঁড়াইয়াছি। এক এক জায়গার শোভা এমনই অদ্ভুত যে সেদিকে চাহিয়া যেন একটা ছন্ন ছাড়া মনের ভাব হইয়া যায়, যেন মনে হয় কত দূরে কোথায় আছি, সভ্য জগৎ হইতে বহু দূরে এক জনহীন অজ্ঞাত জগতের উদাস অপরূপ বন্য সৌন্দর্যের মধ্যে, যে জগতের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নাই, প্রবেশের অধিকারও নাই, শুধু
বন্য জীবজন্তু, বৃক্ষলতার জগৎ। বোধহয় আরও দেরি হইয়া গিয়াছিল আমার এই বারবার জঙ্গলের দৃশ্য হাঁ করিয়া থমকিয়া দাঁড়াইয়া দেখিবার ফলে। বেচারি বনোয়ারি পাটোয়ারি আমার তাঁবে কাজ করে, সে জোর করিয়া আমায় কিছু বলিতে না পারিলেও মনে মনে নিশ্চয়ই ভাবিতেছে, এ বাঙালি বাবুটির মাথায় নিশ্চয়ই দোষ আছে, একে দিয়া জমিদারির কাজ আর কতদিন চলিবে। একটি বড় আসান গাছের তলায় সবাই মিলিয়া আশ্রয় লওয়া গেল। আমরা আছি সব শুদ্ধ ৮-১০ জন লোক। বনোয়ারি বলিল, বড় একটা আগুন করো আর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো, ছড়িয়ে থেকো না, নানা রকম বিপদ এ জঙ্গলে রাত্রিকালে। গাছের নিচে ক্যাম্প চেয়ার পাতিয়া বসিয়াছি, মাথার উপর অনেক দূর পর্যন্ত ফাঁকা আকাশ, এখনো অন্ধকার নামে নাই। দূরে নিকটে জঙ্গলের মাথায় বুনো তেওড়ির সাদা ফুল ফুটিয়া আছে রাশি রাশি, অজস্র। আমার ক্যাম্প চেয়ারের পাশেই দীর্ঘ দীর্ঘ ঘাস, আধ শুকনো সোনালি রঙের, রোদ পোড়া মাটির সোঁদা গন্ধ, শুকনো ঘাসের গন্ধ, কি একটা বনো ফুলের গন্ধ, যেন দুর্গা প্রতিমার রাংতার ডাকের সাজের গন্ধের মতো। মনের মধ্যে এই উন্মুক্ত বন্য জীবন আনিয়া দিয়াছে একটা মুক্তি ও আনন্দের অনুভূতি, যাহা কোথাও কখনো আসে না এই রকম বিরাট নির্জন প্রান্তর ও জনহীন অঞ্চল ছাড়া। অভিজ্ঞতা না থাকিলে বলিয়া বোঝানো বড়ই কঠিন সে মুক্ত জীবনের উল্লাস। এমন সময় আমাদের এক কুলি আসিয়া পাটোয়ারির কাছে বলিল, একটু দূরে জঙ্গলের শুষ্ক ডালপালা কুড়াইতে গিয়া সে একটা কি জিনিস দেখিয়াছে। জায়গাটা ভালো নয়, ভূত বা পরীর আড্ডা, এখানে না তাঁবু ফেলিলেই হইত। পাটোয়ারি বলিল, চলুন হুজুর, দেখে আসি কি জিনিসটা। কিছু দূরে জঙ্গলের মধ্যে একটা জায়গা দেখাইয়া কুলিটা বলিল, ওইখানে নিকটে গিয়া দেখুন হুজুর। আর কাছে যাব না। বনের মধ্যে কাঁটা লতা ঝোপ হইতে মাথা উঁচু স্তম্ভের মাথায় একটা বিকট মুখ খোদাই করা। সন্ধ্যাবেলা দেখিলে ভয় পাইবার কথা বটে। মানুষের হাতের তৈরি এ বিষয়ে ভুল নাই, কিন্তু এই জনহীন জঙ্গলের মধ্যে এই স্তম্ভ কোথা হইতে আসিল বুঝিতে পারিলাম না। জিনিসটা কতদিনের প্রাচীন তাহাও বুঝিতে পারিলাম না। সে রাত্রি কাটিয়া গেল। সকালে উঠিয়া বেলা ৯টার মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছিয়া গেলাম। সেখানে পৌঁছিয়া জঙ্গলের বর্তমান মালিকের জনৈক কর্মচারীর সঙ্গে দেখা হইল। সে আমায় জঙ্গল দেখাইয়া বেড়াইতেছে। হঠাৎ জঙ্গলের মধ্যে একটা শুষ্ক নালার ওপারে ঘন বনের মধ্যে দেখি একটা প্রস্তর স্তম্ভের শীর্ষ জাগিয়া আছে, ঠিক কাল সন্ধ্যাবেলায় সেই স্তম্ভটার মতো, সেই রকমের বিকট মুখ খোদাই করা। আমার সঙ্গে বনোয়ারি পাটোয়ারি ছিল, তাহাকেও দেখাইলাম। মালিকের কর্মচারী স্থানীয় লোক, সে বলিল, ও আরও ৩-৪টা আছে এ অঞ্চলে জঙ্গলের মধ্যে মধ্যে। এ দেশে আগে অসভ্য বুনো জাতির রাজ্য ছিল, ও তাদেরই হাতের তৈরি। ওগুলো সীমানার নিশানদিহি খাম্বা। বলিলাম, খাম্বা কি করে জানলে? সে বলিল, চিরকাল শুনে আসছি বাবুজি, তাছাড়া সেই রাজার বংশধর এখনো বর্তমান। বড় কৌতূহল হইল। কোথায়? লোকটা আঙুল দিয়া দেখাইয়া বলিল, এই জঙ্গলের উত্তর সীমানায় একটা ছোট বস্তি আছে, সেখানে থাকেন। এ অঞ্চলে তাঁর বড় খাতির। আমরা শুনেছি উত্তরে হিমালয় পাহাড় আর দক্ষিণে ছোট নাগপুরের সীমানা, পূর্বে কুশি নদী, পশ্চিমে মুঙ্গের। এই সীমানার মধ্যে সমস্ত পাহাড় জঙ্গলের রাজা ছিল ওর পূর্বপুরুষ। মনে পড়িল, পূর্বেও আমার কাছারিতে একবার গণরি তেওয়ারি স্কুলমাস্টার গল্প করিয়াছিল বটে, যে এ অঞ্চলের আদিম জাতীয় রাজা, তাদের বংশধর এখনো আছে। এদিকে যত পাহাড়ি জাতি তাহাকে এখনো রাজা বলিয়া মানে। এখন সে কথা মনে পড়িল। জঙ্গলের মালিকের সেই কর্মচারীর নাম বুদ্ধু সিং, বেশ বুদ্ধিমান। এখানে অনেককাল চাকুরি করিতেছে। এইসব বন পাহাড় অঞ্চলের অনেক ইতিহাস সে জানে দেখিলাম। বুদ্ধু সিং বলিল,
মুঘল বাদশাহের আমলে এরা মুঘল সৈন্যদের সঙ্গে লড়েছে। এই জঙ্গলের মধ্য দিয়ে তারা যখন বাংলাদেশে যেত, এরা উপদ্রব করত তীরধনুক নিয়ে। শেষে রাজমহলে যখন মুঘল সুবাদারেরা থাকতেন, তখন এদের রাজ্য যায়। ভারী বীরের বংশ এরা। এখন আর কিছুই নেই। যা কিছু বাকি ছিল 1862 সালের সাঁওতাল বিদ্রোহের পরে সব যায়। সাঁওতাল বিদ্রোহের নেতা এখনও বেঁচে আছেন। তিনি বর্তমান রাজা, নাম দব্রু পান্না বীরবর্দী। খুব বৃদ্ধ আর খুব গরিব, কিন্তু এদেশের সকল আদিম জাতি এখনও তাঁকে রাজার সম্মান দেয়। রাজ্য না থাকলেও রাজা বলেই মানে। আদিম রাজা দব্রু পান্না বীরবর্দীর সঙ্গে লেখকের দেখা কি হয়েছিল, শুনব আগামী পর্বে। আপনাদের আমার পাঠ ভালো লাগলে একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।